শ্রোতা দর্শক মন্ডলী, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তিবর্গ। একজন হচ্ছেন আমাদের মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য জনাব সাইফুজ্জামান শেখর, আপনাকে আমন্ত্রণ। সেই সাথে রয়েছেন আমাদের যুক্তরাজ্যে ব্যারিস্টার সলিসিটর জনাব মুনিরুল ইসলাম। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ সময় যোদ্ধা এসে আমাদের সাথে কথা বলার জন্য। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের সাইফুজ্জামান ভাইয়ের কাছে। আসলে আজকে যে কথাগুলো আপনাদের দুজনের জন্যই প্রযোজ্য। এই মুহূর্তে সারা বাংলাদেশ ও পৃথিবীতে একটা বিষয় খুব তোলপাড় চলছে, সেটা হচ্ছে বাংলাদেশের অগণতান্ত্রিক সরকারের অধীনে অগণতান্ত্রিক পদ্ধতিতে একটা প্রহসনমূলক ভোট, যাকে ওনারা হানা ভোট বলছেন। এই হানা ভোটের বিষয়ে আপনাদের দুজনের কাছ থেকেই আপনাদের চিন্তাধারা অথবা আপনাদের মন্তব্য জানতে চাচ্ছি। আমি শুরু করছি সাইফুজ্জামান শেখর ভাইয়ের মাধ্যমে। আপনাকে অশেষ ধন্যবাদ। আসলে 12 তারিখে এটা প্রহসনের নির্বাচন, এটার কোনো সাংবিধানিক এবং আইনগত ভিত্তি নেই। আপনি যদি দেখেন, অধ্যাপক ইউনূস, যিনি সম্পূর্ণ অবৈধ একটি সরকার, এবং তিনি গণতন্ত্রের কথা বলে জাতির সাথে বিশ্বের সাথে প্রতারণা করছেন। আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর রাজনৈতিক দল, যে দলটির নেতৃত্বে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি, সেইখানে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেয়নি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং আওয়ামী লীগ সকল সময় নির্বাচনে অংশ নিতে চায়। 2001-এর মতো সিচুয়েশনেও, যেখানে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা, যে শান্তিপূর্ণ উপায়ে কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে তিনি 5 বছর মেয়াদ পূর্ণ করার পরে ক্ষমতা হস্তান্তর করে আসলেন, আপনাদের নিশ্চয় মনে আছে। এবং ক্ষমতা হস্তান্তর করে আসলেন, আমরা তখন রাজপথে ছাত্র রাজনীতি করি। উনি বঙ্গভবন থেকে ক্ষমতা হস্তান্তর করে গণভবনে 11 কিলোমিটার ফিরতে ফিরতেই রেডিও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো, বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হলো, পানির লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এবং এই ঘটনাটি 8টার দিকে, 7টার দিকে উনি গেলেন, 8টার দিকে উনি বের হয়ে আসলেন বঙ্গভবন থেকে। আমরা রাত্রি 10টার পরেই দেখলাম যে 1400 বিভিন্ন অফিসারকে একযোগে বদলি করা হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়ি আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। ফেনীতে আমাদের জয়নাল হাজারীর বাড়িতে আইন শৃঙ্খলা বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। আমাদের ইঞ্জিনিয়ার মোশাররফ সাহেব, সাবেক বেসরকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী ছিলেন, তার ছেলেকে গ্রেপ্তার করা হলো নাটক করে। আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদেরের ভাইকে গ্রেপ্তার করা হলো। এইভাবে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে স্টিমরোলার শুরু হলো, প্রশাসনে যা না তাই করা হলো এবং জননেত্রী শেখ হাসিনার টেলিফোন লাইন, বিদ্যুৎ সংযোগ, পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এরপরেও কিন্তু আমরা সর্বশেষ নির্বাচন পর্যন্ত থেকেছি এবং নির্বাচন করেছি। আমরা এই নির্বাচনেও যত প্রতিকূলতাই থাকতো, আমরা কিন্তু নির্বাচনে অংশ নিতে চেয়েছি, কিন্তু আমাদেরকে একদম অগণতান্ত্রিক ভাবে, বেআইনি ভাবে আমাদেরকে আমাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হলো। কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হবে কেন? যদি সরকার কোনো অন্যায় করে থাকে, সেটা সরকার করেছে, রাজনৈতিক দল তো করেনি। তাহলে রাজনৈতিক দল কেন নিষিদ্ধ ঘোষিত হবে? আজকে 30 লক্ষ মানুষ যারা হত্যা করলেন, 2 লক্ষ মা-বোনের সম্ভ্রম নিলেন, স্বাধীন সার্বভৌম বাংলাদেশে নির্বাচন হচ্ছে। 71 সালে যারা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করলেন, তারা কিন্তু নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন এবং রাষ্ট্রীয় সকল সহযোগিতা পাচ্ছেন। আর পাশাপাশি মানে অবুঝের মতো বিএনপি সেই নির্বাচনে অংশ নিচ্ছে। তারা যদি নির্বাচনে অংশ নিতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশ নিতে পারবে না? আর আমরা যারা রাজনীতি করি, আমাদের জবাব দিতে হচ্ছে কি জনগণের কাছে। আমরা ফ্যাসিস্ট কি ফ্যাসিস্ট নই, আমরা দুর্নীতি করেছি কি করি নাই,
আমরা সুশাসন দিতে পেরেছি কি পারি নাই, আমরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছি কি নিই নাই, এইটা উত্তর দেবে জনগণ। তাহলে আপনি আমাদেরকে পরীক্ষায় বসতে দিলেন না কেন? এবং আমি আজকে আপনার এইখানেই দাঁড়িয়ে আমি বলি যে এই নির্বাচনটি একটি একেবারেই সাজানো একটা নাটক এবং একটি মহাকাব্য লিখেছেন, এবং এই নির্বাচনটি একটি পাতানো নির্বাচন। আমি যেটা মনে করি, এই নির্বাচনে কিচ্ছু না, এটা কিন্তু ক্ষমতা পরিবর্তন বা গণতন্ত্রের পথ উত্তরণ, এগুলো কিচ্ছু না। এটা হবে হচ্ছে একটি অবৈধ স্বৈরতান্ত্রিক দুর্বৃত্ত সরকারের হাত থেকে জনগণকে দর্শক বানিয়ে নাটক মঞ্চস্থ করে ক্ষমতার জাস্ট লেবাসটা চেঞ্জ করে। অর্থাৎ অবৈধ সরকার এখন জনগণকে ধোঁকা দিয়ে সেটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার, এতে কিন্তু ক্ষমতার কোনো হেরফের হবে না। আপনি যদি দেখেন এখন যে শক্তি, অর্থাৎ তথাকথিত মেটিকুলাস ডিজাইনে যারা ছিল অংশীদার, তারা এখন আছে, ঠিক তারাই কিন্তু থাকবে, একইভাবে থাকবে। আমি যেটা অনেক জায়গায় বলেছি যে এই নির্বাচনটি হবে আসন ভাগাভাগির একটি নির্বাচন। আসন ভাগাভাগি করে দিবে, একটি সরকার গঠিত হবে, তাদের দিয়ে এই অবৈধ ইউনূসের যত অবৈধ কর্মকাণ্ড আছে সেটার বৈধতা দিবে, এবং সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য এনে তারা ইউনূসকে রাষ্ট্রপতি করবে। এবং আরো মজার ব্যাপার, যে আদলে বাংলাদেশকে ওরা নিতে চায় সংবিধান সংশোধন করে, সেটা পৃথিবীর একমাত্র রাষ্ট্র পাকিস্তানে আছে। আর কোন সংসদীয় গণতন্ত্রে, পার্লামেন্টারি ফর্মড গভর্নমেন্টে আর কোথাও কিন্তু এই যে আজকে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু কোথাও নাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এনে ঠিক পাকিস্তানের আদলে বাংলাদেশকে তৈরি করা হচ্ছে। আমার মনে হয় একটু শেখর ভাইয়ের ওখানে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। না, আমার ফোন ঢুকে যায়, অসুবিধা নেই, বলেন। তো একটা ডিজাইন, সেটাকে বাস্তবায়ন, এবং যেটা মানে পৃথিবীর সবচেয়ে দুর্নীতিগ্রস্ত, অকার্যকর, সন্ত্রাসী, যারা অর্থনৈতিকভাবে বিপর্যস্ত এবং যাদের জাতীয় ইনকামের মূল টাকাটি আসে ভিক্ষাবৃত্তির উপর। পৃথিবীর বিভিন্ন দেশে যারা ভিক্ষাটাকেই তাদের জীবিকা করে, মানে তাদের যে জিডিপি, সেখানে সর্বোচ্চ যোগানটি হয় ভিক্ষাবৃত্তি। আপনি যদি দেখেন মিডল ইস্টে তারা ভিক্ষা, এবং কি সৌদি আরব সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন যে পাকিস্তানের শত শত হাজার হাজার ভিক্ষুকে, আমাদের জেলখানা পরিপূর্ণ, জেলখানা ধরনের ক্ষমতাটা হারিয়ে ফেলেছে, আপনারা একদম যাচাই বাছাই করে লোক যাতে দেশের বাইরে আসে সেই ব্যবস্থাটি করবে। এটা কিন্তু স্বীকৃত, একদম চিঠি দিয়েছে। তো সেই একটি দেশ যেখানে জানাজায় দাঁড়ালে বোমা বিস্ফোরণ করে মানুষ হত্যা করা হয়, যেখানে জুমার নামাজে নামাজ পড়তে গেলে বোমা বিস্ফোরণ করে মানুষ হত্যা করা হয়, যেখানে মালালাদের মতো মেয়েরা স্কুলে গেলে সেই গাড়িতে ব্রাশ ফায়ার করে মানুষকে, মেয়েদেরকে হত্যা করা হয়, যেখানে বাক স্বাধীনতাটা রুদ্ধ করে রাখা হয়েছে, যেখানে অগণতান্ত্রিক উপায়ে ঠিক বাংলাদেশের আদলে জনপ্রিয় রাষ্ট্রনেতা ইমরান খানকে মানে কি বলে আপনার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তার সরকারের পতন ঘটিয়ে, এবং পরবর্তী নির্বাচনে বিজয়ী হওয়া সত্ত্বেও তাকে জেলখানায় রেখে এই বিএনপি জামাত যেমন কোয়ালিশন করেছেন, সেখানে পিপিপি আর আপনার মুসলিম লীগ কোয়ালিশন করে গভর্নমেন্ট একদম একই আদলে ডিজাইন করে বাংলাদেশকে সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা। তো আমি যেটা মনে করি যে ইতিমধ্যেই দেখেন প্রবাসে 1 কোটির উপরে ব্যালট পাঠানো হয়েছিল, সেখানে 4% লোক ভোট দিয়েছেন, 96% লোক সেই ভোটটিকে ঘৃণা ভারে প্রত্যাখ্যান করেছেন। জেলখানায় ব্যালট পাঠানো হয়েছিল,
সেখানে ঘৃণা ভরে 99% ভোটার সেই ভোটকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এবং আমি মনে করি 12 তারিখে যে নির্বাচন করতে যাচ্ছে এই নাটকটিও বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে, এবং বাংলাদেশের কোনো মানুষ ওই ভোটে অংশ নেবে না। কিন্তু ওই পূর্ববর্তী আমাদের যে অভিজ্ঞতা আছে, হ্যাঁ না ভোট, সেই আদলে দেখাবে 90% ভোট কাস্ট হয়েছে। এবং যে আমি প্রথমে যেটা বলেছি, ভোট ভাগাভাগি, আসন ভাগাভাগির ইলেকশন, এই আসন ভাগাভাগির ইলেকশনে তারা দেখাবে যে ব্যাপক সংখ্যক মানুষ উৎসাহ উদ্দীপনার সাথে নির্বাচনে অংশ নিয়ে গেছে। কিন্তু প্রমাণিত হয়েছে যেখানে সবচেয়ে 5ই আগস্টের আগে সবচেয়ে বড় সাপোর্টটি এসেছে প্রবাসীদের কাছ থেকে, সেখানে 96% মানুষ ভোট ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। যেখানে জেলখানায় 99% লোক ভোট ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। সুতরাং এই আগামী 12 তারিখের নির্বাচনেও জনগণ প্রত্যাখ্যান করবে, কিন্তু নাটক সাজায় যেটা দেখানো সেটা দেখাবে। সুতরাং এই নির্বাচন বাংলাদেশে কোনো কিছু মিন করে না যেটার সাথে জনগণের কোনো সম্পৃক্ত নেই। যেখানে আমাদের মতো একটি রাজনৈতিক সংগঠন, যেখানে 50%-এর উপরে আওয়ামী লীগের সমর্থন আছে, আমাদেরকে বাইরে রেখে আমাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশে নির্বাচন করছে, অথচ আমাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগটি দিচ্ছেন না। সুতরাং এই নির্বাচনের বেসিক্যালি কোনো ভিত্তি নাই। এবং 15ই ফেব্রুয়ারি 96 সাল নিশ্চয়ই আপনার মনে আছে, এই নির্বাচনে ভোটবিহীন নির্বাচন করেছিলেন খালেদা জিয়া, এবং সেই সরকার কিন্তু 1 মাস টিকতে পারে না। সুতরাং আমি যেটা মনে করি, 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে জনগণকে এই নির্বাচনে সম্পৃক্ত না করার অপরাধে এবং আওয়ামী লীগের মধ্যে একটি রাজনৈতিক সংগঠনকে সম্পৃক্ত না করার কারণে এবং এই নাটক মধ্যস্থতা করার কারণে নিশ্চয় জনগণ এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে এবং এই সরকার বিদায় নিতে বাধ্য হবে। অনেক ধন্যবাদ শেখর ভাই আপনাকে। এবার একই বিষয়ে আমরা ব্যারিস্টার মনিরুল ইসলাম ভাইয়ের কাছে শুনতে চাচ্ছি ওনার কথাটুকু। ধন্যবাদ আপা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি শেখর ভাইকে। আসলে আপনারা যেটা বলছিলেন শেখর ভাই, যে বাংলাদেশে একটি নির্বাচন অ্যাপ্রোচ করতেছে 12 তারিখ। 12 তারিখ আসতে আর মাত্র 2 দিন, কালকের দিন গেলে পরশুদিন নির্বাচন। এখন বিষয়টা হচ্ছে, একটা নির্বাচন বাংলাদেশের সাজ রব একটা উৎসবের মতো অবস্থায় হয়, আর এখন বাংলাদেশের মানুষ একটা প্যানিকের মধ্যে আছে। কেন? পার্থক্যটা কেন? বাংলাদেশে আওয়ামী লীগের মতো একটা বড় শক্তি এবারের নির্বাচনে নেই। এটা নতুন কি ঘটনা? এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও কিন্তু বিএনপির মতো বড় দল, জামাতের মতো বড় দল ছাড়া আওয়ামী লীগ নির্বাচন করছে। এখন আপনি যদি বুদ্ধিভিত্তিক আলোচনা করতে যান, সেই কথাটাকে আনতে হবে। কিন্তু আনলে এটার আপনি ডিস্টিংগুইশ করে দেখেন। আমরা যখন নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা 14 সালে যখন দাওয়াত দেয়, বলেছে যে ঠিক আছে, কনস্টিটিউশনালি আমাদের তত্ত্বাবধায়ক সরকার নেই, আসেন পার্লামেন্টে যে মেম্বার আছে এই মেম্বারদের থেকে 10 জনকে দায়িত্ব দিয়ে আমি একটা ক্যাবিনেট করে দিব, যারা নির্বাচনকালীন রাষ্ট্র পরিচালনা করবে। এবং আপনারা চাইলে পুলিশ মন্ত্রীটাও নিতে পারেন। খেয়াল করে দেখেন, মানে পার্থক্যটা কোথায়? এটা গণতান্ত্রিক শক্তি যখন ক্ষমতায় থাকে, আর একটা স্বৈরতান্ত্রিক শক্তি, একটা পেশিবাদী শক্তি যখন ক্ষমতায় থাকে, এই দুইটার পার্থক্যটা দেখেন। আমরা বললাম আপনারা নির্বাচনে আসেন, ইভেন অন্য নির্বাচনেও আমরা বলেছি যে আপনারা নির্বাচনে আসেন 14 সালে, প্রয়োজনে আপনাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে একটি নির্বাচনকালীন সরকার পরিচালনা, কিন্তু তারা আসেনি। তারা কেন আসেনি? আমরা আওয়ামী লীগের অধীনে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের নির্বাচন করব না, আমাদেরকে গ্যারান্টি দিতে হবে যে আমরা ক্ষমতায় যাব। আর এবার আমাদেরকে যে বাইরে রাখলো, আমাদেরকে কিভাবে বাইরে রাখলো? আমাদেরকে বাইরে রাখলো অবৈধ সরকারের একটি অবৈধ নির্দেশের মাধ্যমে, যে আওয়ামী লীগ রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বাইরে, আর তিনি তাদেরকে দিয়ে নির্বাচন কমিশনকে সেটা এক্সিকিউট করালেন। অথচ বাংলাদেশের বিধি অনুসারে বাংলাদেশের নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নেই কোনো একটা রাজনৈতিক দলকে ব্যান করার। খেয়াল করে দেখেন, তার মানে হচ্ছে বাংলাদেশ কিন্তু এখন আইনের শাসনে চলতেছে না, বাংলাদেশ কিন্তু আইনে চলতেছে না, বাংলাদেশ চলতেছে মধ্যযুগীয়, অর্থাৎ পৃথিবীতে যখন অন্ধকার যুগ ছিল, যখন মানুষ অসভ্য বর্বর ছিল, যেখানে কোনো সভ্যতা বা, আপনারা জানেন যে
রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন। আপনি কতটা সভ্য, আপনার দেশটা সভ্য দেশ কিনা, এটা বিচার করা কিভাবে হয় আপনার দেশের রুল অফ লটা কিভাবে কাজ করে। এখন 1971 সালে গণহত্যার দায়ে পৃথিবীতে এমন কোন দেশ নাই জামাতকে দায় করে নাই। জামাতের 2 ডজন নেতার অলরেডি গণহত্যার দায়ে কারো পাশে কারো যাবজ্জীবন হয়েছে। সেখানে জামাত যদি নির্বাচন করতে পারে, আওয়ামী লীগকে মিথ্যা অভিযোগে বাইরে রাখেন কি করে? তার মানে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে একদম অবধারিত। এরপরে আসেন নির্বাচন। দুটি নির্বাচনের কথা বলছে, একটি কথা বলছে গণভোট, আরেকটা কি বলছে সাধারণ নির্বাচন, জনভোট। মানে গণভোট আর জনভোট এইভাবে বলি আর কি। তা এখন গণভোট কিভাবে হচ্ছে? আপনি প্রথমে এই ভোটের জায়গায় আসার আগে বলেন যে এই ডক্টর ইউনূস কার কাছ থেকে শপথ দিয়েছে? প্রেসিডেন্টের কাছ থেকে। প্রেসিডেন্ট হচ্ছে সিম্বল অফ কনস্টিটিউশন, বাংলাদেশের কনস্টিটিউশনের সিম্বল হিসেবে প্রেসিডেন্ট সেখানে আছে। তো প্রেসিডেন্ট থেকে যখন শপথ নেন, কি পরে শপথ নিয়েছেন? বাংলাদেশের কনস্টিটিউশনে যে কথাটি লেখা আছে সেটি পরে তিনি শপথ নিয়েছেন। খেয়াল করে দেখেন, যেহেতু তিনি সেটি পরে শপথ নিয়েছেন, বাংলাদেশের কনস্টিটিউশনে যা আছে সেটাই তো বাংলাদেশ, সেটাই তো। তা এখন যদি কনস্টিটিউশনে না থাকে, প্রেসিডেন্ট কি ওরকম কোন অর্ডিন্যান্স দিতে পারে? পারে না। বাংলাদেশের কনস্টিটিউশনে বলা আছে যে বাংলাদেশে গণভোট নামে কোনো প্রভিশন আর কনস্টিটিউশনে নাই। তা এখন আপনি যদি গণভোটকে ফিরিয়ে আনতে চান, আগে কনস্টিটিউশনকে ফিরিয়ে আনতে হবে। কনস্টিটিউশনকে ফিরিয়ে আনলে কনস্টিটিউশনের অধীনে তখন পার্লামেন্টে এই সংসদ সদস্যরাই বিল এনে একটি গণভোট করতে পারবেন, এবং তখন প্রেসিডেন্টও চাইলে একটি অধ্যাদেশ জারি করতে পারবেন। তো এখন পার্লামেন্টেরও কোনো ক্ষমতা নেই গণভোট আহ্বান করার, আর প্রেসিডেন্টেরও সেই ক্ষমতা নাই। তাহলে যে নির্বাচনটি হচ্ছে গণভোট নামে, সেটি নাল এন্ড ভয়েড। যদি কোনো জাস্টিস, কোনো সত্যিকার অর্থে রুল অফ ল, বাংলাদেশ কনস্টিটিউশন ফলো করে যদি কেউ যদি কখনো পার্লামেন্টের এই অবৈধ নির্বাচনটাকে, অর্থাৎ অবৈধ গণভোটটাকে যদি চ্যালেঞ্জ করে, তাহলে এটা বাতিল হয়ে যাবে। এর আগে তিনটি গণভোট হয়েছে, একটি এরশাদের সময়, একটি জিয়াউর রহমানের সময়, আর একটি খালেদা জিয়ার সময়। তো এরশাদের সময় এরশাদকে বৈধতা দেওয়ার জন্য, জিয়াউর রহমানের সময় জিয়াউর রহমানের সমস্ত কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য, আর 91 সালে জাস্টিস হাবিবুর রহমান চিফ জাস্টিস থেকে প্রেসিডেন্ট হয়েছিলেন, প্রধান উপদেষ্টা হয়েছিলেন, তাকে তার নিজ পথে ফিরিয়ে দেওয়ার জন্য, কনস্টিটিউশনের বিশেষ একটা সংশোধনীর জন্য। তো 91 সালের গণভোটটি টিকে গেছে, কিন্তু জিয়াউর রহমানের এবং এরশাদের যে গণভোট, এই দুটিকেই বাংলাদেশের সুপ্রিম কোর্ট নাল এন্ড ভয়েড বলে অবৈধ করে দিয়েছে। তার মানে কি, আমাদের সামনে কিন্তু ইতিহাস আছে। সুতরাং আপনারা যারা ভাবছেন যে গণভোট করে দুনিয়া উল্টাই ফেলবে, এতে কিছুই হবে না। বাংলাদেশে এই দেশ, এই মাটি, এই মানুষ, এই সমাজ, এই রাষ্ট্র, এটার সংস্কৃতির উপরে ভিত্তি করে চলে। আমাদের যে কোনো আইন বাঙালির সংস্কৃতির উপরে ভিত্তি করে হয়, বাঙালির অভ্যাসের উপরে ভিত্তি করে হয়, বাঙালির ইতিহাসের উপরে ভিত্তি করে হয়, বাঙালির যে মুক্তি সংগ্রাম তার উপরে ভিত্তি করে হয়। তো এখন এটার উপরে ভিত্তি করে যে মানুষগুলো চলে, এরা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, প্রগ্রেসিভ, বৌদ্ধবাদশন। এখন যারা ক্ষমতায় আছে এরা হলো কারা? এরা হলো প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক। 1971 সালে এই দেশের বিরুদ্ধে ছিল। এখন 1971 সালে যে তারা পরাজিত হয়েছে, আপনি যদি দেখেন সরওয়ার্দী উদ্যানে যেদিন 93,000 সৈন্যবাহিনী নিয়ে যে আত্মসমর্পণ করে, সেখানে কিন্তু ক্যাটাগরিক্যালি বলা হচ্ছে আমরা শুধু নিজেরা, পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু আত্মসমর্পণ করছে তা না, আমাদের সাথে রাজাকার, আল বদর, আল শামস, নেজামে ইসলামী, জামাত ইসলামী সহ আমাদের যে দেশীয় কোলাবরেটর আছে, তারা শুদ্ধ আমরা সারেন্ডার করছে। তার মানে এই সারেন্ডার করা, মাথা নিচু করে যারা পরাজয় বরণ করে নেওয়া এই গোষ্ঠী, আজকে ডক্টর ইউনূসের বদলে একটা মেটিকুলাস ডিজাইনের ফলশ্রুতিতে তারা এখন ক্ষমতার খুব কেন্দ্রবিন্দুতে। খেয়াল করে দেখেন, যার ফলে তারা এখন বুঝেছে, ডক্টর ইউনূস একটি সার্ভে করেছে, একটি না 3টি সার্ভে করেছে, 3টি সার্ভে করে দেখেছে যে বাংলাদেশে যে কোনো ফরম্যাটে ভোট হোক, বাংলাদেশ আওয়ামী লীগ এককভাবে সরকার গঠন করার মতো সামর্থ্য তাদের রয়েছে। সুতরাং এখন ভোট যদি দিতে যায়, তাহলে কিন্তু আওয়ামী লীগ জিতে যাবে। আর আওয়ামী লীগ যদি জিতে যায়, তাহলে ডক্টর ইউনূসের মৃত্যুদণ্ড নিশ্চিত। কারণ বাংলাদেশের কনস্টিটিউশনের 7 আর্টিকেল বি বা সি তে বলা আছে, যদি কেউ
অসাংবিধানিক উপায়ে বাংলাদেশের কোনো ক্ষমতা গ্রহণ করে, তাহলে তার শাস্তি হচ্ছে বাংলাদেশে ক্যাপিটাল পানিশমেন্ট। আর ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে মৃত্যুদণ্ড। সেই মৃত্যুদণ্ড এড়ানোর জন্য বহুবার ডক্টর ইউনূস এই আওয়ামী লীগকে ব্যান করার আগে বহুবার তার কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে রাত্রে ভয়ে। তখন তিনি এই ছাত্রদেরকে বলল, তোমরা আমার যমুনার সামনে আসো, আইসা দাবি দাও, আমি বিশ্ববাসীকে দেখাই যে ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমি করেছি। এখন ছাত্ররাই বলছে যে আমরা তো চাই নাই, ইউনূস আমাদেরকে দিয়ে করিয়েছে। এই ইউনূস এটা করিয়েছে, করার পর যে নির্বাচনটা করতেছে এখন, এই নির্বাচনে মানুষের কোনো আগ্রহ নেই। এখন এই নির্বাচনটিতে আমরা অনুরোধ করেছি, আমরা রিকোয়েস্ট করেছি এবং আমরা বলেছি যে আপনারা ভোট দিতে যাবেন না। কেন যাবেন না? কারণ এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে কোনো সুষ্ঠু কোনো গভর্নমেন্ট কোনো ফর্মে আসবে না, এক। দ্বিতীয়ত, না ভোটকে পাশ করানোর জন্য ডক্টর ইউনূস তার ক্যাবিনেটে বিল তুলেছিল, সোরা বিল। বলেছে যে ভোট যাই হোক, আমরা 82% কাস্ট হয়েছে বলে দেখাবো না ভোট। খেয়াল করে দেখেন, 82%। কিন্তু আর্মিরা, কেউ বলে আর্মিরা এটা মেনে নিয়েছে, কেউ বলে মেনে নেয় নাই, যার কারণে এটা এখন ফেন্ডুলামের মতো চলছে। তার মানে আপনি ভোট দিতে যান বা না যান, ভোট কিন্তু হয়ে যাবে। এবং এই ভোটে তারা কাকে কাকে পাশ করাবে এটা কিন্তু অলরেডি গ্যাজেট হয়ে গেছে। সেট করা রয়েছে। যেমন মনে করেন কুমিল্লার মুরাদনগরে বিএনপির যে মঞ্জুরুল হাসান মুন্সি সেখানে দাঁড়িয়েছিল, সেখানে দাঁড়িয়েছে ওই কালাফাডা আছে না, হাসনাত, সে দাঁড়াইছে। সে দাঁড়াইয়া এখন ওখানে তার তো জামানত থাকবে না, তখন বাধ্য হয়ে মঞ্জুরুল হাসান মুন্সিকে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে তাকে ঋণ খেলাপি দেখিয়ে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখেন, সংসদে এই যে মান্না, মাহমুদুর রহমান মান্না টেলিভিশনে এসে বলছে আমি 36 কোটি টাকা দিতে পারিনি। আপনি কি কারণে দিতে পারেন না, বিষয় তো সেটা নয়, আপনার তো ঋণ খেলাপি। তার 2টা আসনে কিন্তু মনোনয়ন বৈধ। এরকম যদি আরো কত মান্নাকে আমি দেখাইতে পারবো যাদের কোটি কোটি টাকা ঋণ খেলাপি, কিন্তু তারা নির্বাচন করছে, কিন্তু মঞ্জুরুল হাসান মুন্সিকে দেয়নি। কেন দেয়নি? কারণ একটাই, কারণটি হচ্ছে যে তিনি ওই যে হাসনাতের জন্য। তারপরে ঢাকায় এনে দাঁড় করিয়েছে শফিককে। এই শফিককে পাশ করানোর জন্য পুরা বাংলাদেশ থেকে এই শিবিরের ছেলেদেরকে এখানে আনি ভোটার লিস্ট করানো হয়েছে। তার মানে পুরা বাংলাদেশে তারা কাকে কাকে সংসদে নিতে চায়, জামাতের, বিএনপির, 71-এর ঘাতক দালালদের এবং বাংলাদেশকে যারা সিস্টেমেটিক্যালি ধ্বংস করে দিচ্ছে তাদের, সেটা কিন্তু অলরেডি সেট আপ। লিস্টেড। এখন আমি জনগণের কাছে যে কথাটি বলতে চাই, যেটা একটা ডিজাইন, কে কে জিতবে এটা আপনার ভোটের উপরে ডিপেন্ড করতেছে না, কে কে যাবে সংসদে এটা আপনার ভোটের উপরে যাচ্ছে না, এবং আপনি হাতে দিবেন নাতে দিবেন এটা আপনার ইচ্ছার উপরে আসছে না। 82% ভোট আগে কাস্ট হয়ে গেছে। তাহলে আপনি কেন এই ফক্সি ভোট দিতে যাবেন? আপনি কেন লাইফের রিস্ক নেবেন? এই যে মনে করেন 519টি থানা জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই 519টি থানার সমস্ত অস্ত্র লুট করে নিয়ে গেছে এই নির্বাচনটাকে র্যাগিং করার জন্য। এখন এই অস্ত্র দিয়ে কত মায়ের বুক খালি করবে সেটা তো আমরা জানি না। তাহলে আমরা শান্তিপ্রিয় মানুষ হিসেবে জনগণের কাছে আমরা যে কথাটি বলেছি, সজীব ওয়াজেদ জয় যে কথাটি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাটি বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সংগ্রামী মানুষরা যে কথাটি বলেছেন, সেটা হচ্ছে এই নির্বাচনকে আমরা বর্জন করব। এবং এই নির্বাচন বর্জনের মাধ্যমে বাংলাদেশ পুরো পৃথিবীকে দেখিয়ে দিবে যে এই দেশের মানুষ আসলে এই জঙ্গিবাদ, এই সন্ত্রাসবাদ, এই নৈরাজ্যবাদকে চায় না। এবং আরো একটা জিনিস খেয়াল করে দেখেন, এই নির্বাচনের মাধ্যমে ডক্টর ইউনূস যাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, জামাতে ইসলামীকে। তো জামাতে ইসলামী কারা? জামাতে ইসলামীকে আপনি কোথায় পাবেন? তো জামাতে ইসলামীর মডেলটা দেখতে হবে না, যে জামাতে ইসলাম যদি ক্ষমতা আসে তারা কি করবে। যেমন মনে করেন তাদেরকে ক্ষমতা আসলে আপনি আফগানিস্তান দেখেন, আফগানিস্তান কেমন আছে? এশিয়া মহাদেশের ভিতরে সবচেয়ে কম আয়ের দেশ, $600 মার্কিন ডলার আয়, সেটা হচ্ছে আফগানিস্তান। একটা পঞ্চম শ্রেণীর পরে কোনো নারী স্কুলে যেতে পারবে না, এবং নারীদের কোনো বাইরে, ঘরের বাইরে কোনো চাকরি করতে পারবে না, এবং পুরুষরা ইভেন দাসের পথও ফিরে আনছে। ওই যেটা মনে করেন যে এন্টি স্লেভারি দিয়ে শত শত বছর আগে পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে গেছে, দাসের পথও তারা আবার ফিরিয়ে আনছে। এবং একটা নারী জন্মগ্রহণ করা মানে হচ্ছে আফগানিস্তানে অভিশাপ। সেই রকম একটা, এই যে জামাতে ইসলামী 300টা আসনে তারা এবং তাদের জোট নির্বাচন করছে, একটি আসনেও তাদের কোনো একজন মহিলাকেও তারা নমিনেশন দেয় নাই। তাহলে তারা কতটা মানে নারী পবিক আপনি বুঝতে পারছেন তো?
সুতরাং মানুষকে এটা চিন্তা করতে হবে, এই বড় বড় গোষ্ঠীকে যদি রাষ্ট্র ক্ষমতায় আনা হয়। তারপরে আপনি দেখেন ইরানে কি বলে যে মোসাদ্দেকের সরকার আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তখন মোসাদ্দেককে আমেরিকা সিস্টেমেটিক্যালি লস্ট করাইয়া তখন রেজা শাহ পাহলভিকে ক্ষমতায় নিয়ে আসে। দীর্ঘদিন সুইসা বৈশা খাইলো রেজা শাহ, খাওয়ার পরে তারপরেও রেজা শাহর সময়ে ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচাইতে ধনী দেশ, অর্থাৎ মাথা পিছু আয়ের দিক থেকে ইরান মধ্যপ্রাচ্যের সবচাইতে উপরে ছিল, এবং পৃথিবীর মোট তেল রিজার্ভের দিক থেকে ইরান হচ্ছে দ্বিতীয় অয়েল প্রডিউসিং কান্ট্রি। সেই রাষ্ট্রটি এখন রীতিমতো ভিক্ষা করার মতো অবস্থা। ইরানে মানে বাংলাদেশের 1 টাকা দিলে ইরানে কত পাওয়া যায় জানেন? বলেন। 8,000 টাকা, 8,064 টাকা, মানে বাংলাদেশের 1 টাকা সমান। মানে রাষ্ট্রটা সিস্টেমেটিক্যালি কলাপস হয়েছে, ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, এরকম অবস্থা। তারপরে দেখেন আরেকটা দেশ ইরানের মতো আছে, আপনারা শুনেছেন যে ওসমানীয় খেলাপাত শত শত বছর থেকে ওসমানীয় খেলাপাত ইউরোপ এবং এশিয়ার বিশাল অংশ দখল করে ধনী একটা রাষ্ট্র ছিল। সেই খেলাপাতের দেশ এই সাগুরে ক্ষমতায় আসার পর এখন নিবু নিবু করে চলছে, অর্থনীতির অবস্থা বেহাল, মানুষের জীবন দুর্বিষহ। তারপরে আরেকটি দেখেন সিরিয়া, এই সিরিয়াতে এই মোল্লারা আইএসরা যখন আসে, আজকে সিরিয়া ভিক্ষা করে খায়। ঠিক আমরা এখন বলতে চাই মানুষকে, যদি আপনি এই তালেবানিপন্থী, আমরা বাইতুল মোকাররম মসজিদে শুনেছি, এবং ওই শেখর ভাইও শুনে থাকবেন যে বাংলা হবে আফগান, আমরা হব তালেবান। তালেবানদের রূপ কি, স্বরূপ কি আমরা তো দেখেছি। তো এই মৌলবাদী গোষ্ঠী, এই নারী বিদ্বেষী গোষ্ঠী, এই মানবতা বিরোধী অপরাধকারী গোষ্ঠী, এই ধর্মাশ্রয়ী ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী, যারা পবিত্র ধর্মকে কালিমালাপন করছে, সারা পৃথিবীকে মৌলবাদে ট্রেড করতেছে, তাদেরকে প্রতিহত করার পরিবর্তে ডক্টর ইউনূস তাদেরকে কান্দে নিয়ে ঘুরছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে বিশ্বাস করে না। তারা যে বৃহস্পতির টিকিট বিক্রি করে, সেই টিকিটেও মানুষে গুরুত্ব দিচ্ছে না। হ্যাঁ, তো সুতরাং আমরা বলি মানুষ আসবে না। ধন্যবাদ। আমি আশা করি শেখর ভাই বলবেন, পরে সুযোগ হলে আবার বলবো। অবশ্যই। আমি শেখর ভাইকে দেখতে পাচ্ছি না একটু, আসলে মানে এই স্ট্রিমের মাধ্যমে অনেক সময় একটা সমস্যা হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, না অসুবিধা নেই। আমি যে কথাটি বলছিলাম, আপনি যদি দেখেন যে আমরা বাংলাদেশের মুখ কোন দিকে, উন্নয়নের দিকে, বাংলাদেশের মুখ গণতন্ত্রের দিকে, মানবতার দিকে, সভ্যতার দিকে। বাংলাদেশ পৃথিবীতে এই আধুনিক পৃথিবীতে সবচাইতে বড় একটি জনগোষ্ঠীর যে দেশটি স্বাধীনতা করে, জনযুদ্ধ করে রাষ্ট্র স্বাধীন করেছে, সেই রাষ্ট্রের যে সংবিধানটি, এই সংবিধানটিকে তারা কেন ছিঁড়ে ফেলতে চায় খেয়াল করে দেখেন। আপনি তাদের শত্রু হচ্ছে সংবিধান, অথচ পৃথিবীতে সভ্য মানুষের যে সংবিধান আছে, বাংলাদেশের সংবিধান, এই সংবিধানগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট। সেই ফাইনেস্ট সংবিধানকে তারা বাদ দিতে চায় এই কারণে, যদি এটাকে বাদ দেওয়া যায় তাহলে তারা তাদের অপরাধগুলোকে মার্জনা করে নিতে পারবে। এই যে জুলাই সন্ত্রাস যারা করেছে, এই সন্ত্রাসের মাধ্যমে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এই যে মনে করেন জাতিসংঘ এসে রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে 400 লোক মারা গেছে 5 জুলাইয়ের আগে, আর বাকি 1400-র মধ্যে 1000 মারা গেছে 5 জুলাইয়ের পরে, মানে 5 আগস্টের পরে। তাইলে এখন তারা কি করছে? ইনডেমনিটি দিচ্ছে। পৃথিবীতে মানুষের মৃত্যুর কি ইনডেমনিটি হয়? হয় না। মানুষের মৃত্যু, মানুষের জীবন ধারণের যে অধিকার, সেটাকে বলে ইউনিভার্সাল একটা জুরিসডিকশন, ইউনিভার্সাল রাইট, হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল রাইট। সেই ফান্ডামেন্টাল রাইট যখন ব্রিচ হয়, তখন আপনার কোনো ক্ষমতা নেই আপনি এটাকে বাদ দিবেন। হ্যাঁ, এখন দেখেন এই বাংলাদেশ কত কষ্ট করে এই স্বাধীন দেশের এই সোনার ছেলেরা ক্রিকেটে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করছে। এবং এই যে ক্রিকেট চলছে এখন, আপনারা দেখছেন T20 ওয়ার্ল্ড কাপ চলছে ভারতে। এই ভারতে দেখা পাকিস্তানে তাদেরকে বলল, মানে পাকিস্তান তো আসিফ নজরুলের, আমাদের যে এখন ইউনূসের, এবং আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সভাপতি আছে বুলবুল, তাদের বাপেরা এসে বলল কি, তোমরা পাকিস্তানে ইন্ডিয়াতে খেলতে যেও না, আমরাও যাব না, আমরা ইন্ডিয়াকে একটা প্রেসারে ফেলবো। তারপর বাংলাদেশ তাদের কথা বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে বাংলাদেশ নিষেধ করে দিল যে আমরা ইন্ডিয়াতে খেলতে যাব না। তারপর পাকিস্তান বলল কি,
আচ্ছা ঠিক আছে, আমরা বলছিলাম যাবো না, আমরা এখন যাই, আমরা একটু দেখি, তবে ইন্ডিয়ার সাথে খেলবো না। খেয়াল করে দেখেন, বাংলাদেশকে পাকিস্তান একটা চর মারলো, দিয়া বললো যে আমরা একটু খেলে আসি, তবে আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে খেলবো না। তারপর গত পরশুদিন রাত্রে হঠাৎ করে বুলবুলের নিয়ে গেল পাকিস্তান। পাকিস্তানের নিয়ে বুলবুলের মাথায় একটু হাত বলে দিল, বাবারে তোমরা তো ভিক্ষুকের জাত, তোমরা তো এখন ভিক্ষা করে চলো, আমরা তোমাদের জন্য কিছু ভিক্ষাবৃত্তির ব্যবস্থা করব, আমরা খেলে আসি, 2টা পয়সা তোমাদেরকে একটু ভাগ দেব। এখন তারা 15 তারিখে ইন্ডিয়ার সাথেও খেলছে। খেয়াল করে দেখেন, তাদের বাপেরা প্রথমে বলল যে আমরা ওয়ার্ল্ড কাপে যাব না, তোমরাও যেও না। বাংলাদেশে আসিফ নজরুল তার বাপের কথা শুনলো, শুনে সে গেল না। না যাওয়ার পর পাকিস্তান টিকে গেল, যাওয়ার পরে বললো কি ইন্ডিয়ার সাথে আমরা খেলবো না। এখন বলছে তোমরা কয়টা পয়সা দিয়ে দেবো, অসুবিধা নাই, বসে থাকো, তোমরা ফকিন্নির জাত, তোমাদেরকে কয়টা পয়সা ভিক্ষা দেবো, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধেও খেলবো। তাহলে দেখেন, এই যে একটা রাষ্ট্রের এত বড় একটা অর্গানাইজেশন, তরুণ যে প্রজন্ম, তাদের ক্রেজ হলো ক্রিকেট। এই ক্রিকেটের কথাটা, বাংলাদেশকে ধ্বংসের কথাটা বলাতে ক্রিকেটের কথাটা আসলো। আপনি খেয়াল করে দেখেন, যে কোনো একটা ওয়ার্ল্ড কাপে 15 জন খেলোয়াড় খেলে, এই 15 জন খেলোয়াড়ের মধ্যে অন্তত 60 জন খেলোয়াড় থাকে বা 5 জন খেলোয়াড় থাকে যারা জীবনে একবারই খেলার সুযোগ পায়, বয়সের কারণে, ফর্মের কারণে, অথবা অন্য কোনো কারণে।